হ্যালো এসএসসি 26 ব্যাচের সকল শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আবারও চলে আসলাম তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি ক্লাস নিয়ে। তো আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের যে পাঠ্য বই রয়েছে বাংলা প্রথম পত্রের শুভা গল্পটি নিয়ে, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের লিখিত একটি গদ্য। এই গদ্যটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটি গদ্য, কেননা তোমাদের যদি শর্ট সিলেবাসও পরীক্ষা হয়ে থাকে, ফুল সিলেবাসও হয়ে থাকে, এই গল্পটি তোমাদের পরীক্ষায় এসে থাকে 100% শিওর। তো যে কারণে এই গল্পটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আর আজকে তোমাদের সাথে শর্টকাটলি এই গল্পটি নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তো চলো দেরি না করে আজকের ভিডিওতে চলে যাওয়া যাক। তো সুভা গল্পটি, সুভার যে গ্রামের নাম ছিল চণ্ডীপুর। সুভার জন্মের পর থেকে সুভাকে তার বাবা মা এবং পাড়া প্রতিবেশী সবাই ঘৃণা করত। এক কথায় বলতে পারো বোবা মেয়েদের উপর বা বোবা মানুষদের উপর মানুষদের যে অত্যাচার, সেটা বলতে পারো। সুভার 3 বোন ছিল। সুভার বড় 2 বোনের বিয়ে হয়ে গিয়েছিল ছোট থাকতে। সুভা যখন ছোট ছিল তখনই তার বড় 2 বোনের বিয়ে হয়ে গিয়েছিল। তার বড় 2 বোনের নাম ছিল সুকেশিনী আর সুহাসিনী। এই সুকেশিনী এবং সুহাসিনীর নামের সাথে মিল রেখেই সুভার নাম রাখা হয় সুভাষিনী, অর্থাৎ পরিবারের ছোট মেয়ের নাম রাখা হয় সুভাষিনী। সুভার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করত, কেননা মায়েরা বেশিরভাগ দিকটা দেখে তার মেয়েদের দিকে। অর্থাৎ তার যদি মেয়ে হয় তার বেশি ফোকাস থাকে তার মেয়েদের দিকে, যে শরীরের কিছু একটা অংশ হয়তো বা কমতি ছিল বা কোনো একটা দোষ ছিল, যে কারণে তার মেয়েটা এই অবস্থা হয়েছে। তো যে কারণে সুভার মা তাকে গর্ভের কলঙ্ক মনে করত। কিন্তু তার বাবা ছিল, তার বাবার নাম ছিল হলো বাণীকণ্ঠ। এই বাণীকণ্ঠ সুভাকে, তার যে বড় 2 বোন ছিল, বড় 2 বোনের তুলনায় সুভাকে একটু বেশি ভালোবাসতো। তো সুভার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছিল একটা নদী। সুভার যখন মন খারাপ থাকে তখন সে প্রকৃতির সাথে কথা বলার জন্য সে নদীর পাড়ে গিয়ে লুটে পড়ে এবং প্রকৃতির সাথে নিজের ভাব বিনিময় করে। অর্থাৎ যার প্রতিবন্ধীদের কিন্তু, যার বাক প্রতিবন্ধী যারা, তাদের কথা বলার মতো এবং তাদের কথা বোঝার মতো কেউ থাকে না, যে কারণে সে প্রকৃতির সাথে সবকিছু শেয়ার করত। এছাড়াও সুভার আরো বন্ধু ছিল, 2টি গাভী ছিল, একটার নাম হচ্ছিল সর্বশী, একটার নাম পাঙ্গলি। তো এই গাভী 2টি সুভার মনের ভাব বুঝতে পারতো, সুভা মনে করতো এটা। সুভার যদি মন খারাপ থাকতো তাহলে সেই গাভী 2টি শিং দিয়ে তাকে মানে আর কি ইশারা করতো, ইশারা ইঙ্গিত করতো। এছাড়াও সুভার একটি ছাগল ছানা ছিল এবং একটি বিড়াল ছানা ছিল। এই নির্বাক প্রকৃতি এবং পশুরা সুভার মনের ভাব প্রকাশের মানে আর কি তোমার চাহিদাটা পূরণ করে দিত। সুভা প্রকৃতির সাথে তার মনের ভাব সবসময় প্রকাশ করত। সুভার এলাকায় একটা ছেলে ছিল যার নাম ছিল প্রতাপ। তো প্রতাপ প্রতিদিন পুকুরের ঘাটে ছিপ ফেলে মাছ ধরতো। ছিপ ফেলে মাছ ধরা তার শখ শখ ছিল একটা, যে কারণে তার বাবা মা তাকে অকর্মা নাম দিয়েছিল। অর্থাৎ প্রতাপকে এখানে অকর্মা বলে উল্লেখ করা হয়েছে। তো শুভা প্রত্যেকদিন প্রতাপের মাছ ধরা দেখতো এবং তাদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়। শুভা প্রতিদিন প্রতাপের সাথে মিল থাকার কারণে প্রতিদিন পান বানা নিয়ে যেত প্রতাপের জন্য। তো এভাবে চলতে চলতে শুভার বয়স বাড়তে থাকে এবং একসময় সে যৌবনকালে পাড়া দেয়, যে কারণে তার বিয়ের বয়স চলে আসে এবং এলাকার লোকেরা তাকে নানা কথা বলতে শুরু করে যে আপনার মেয়েকে বিয়ে দেন না, এটা নিয়ে ওটা নিয়ে। তাদের পরিবারের মধ্যে একটা চাপ পড়ে, যে কারণে শুভার বাবা এবং মা অনেক টেনশনে পড়ে যায় যে মেয়েকে কার সাথে বিয়ে দিবে, এই প্রতিবন্ধী মেয়েকে কে বিয়ে করবে। তো এটা নিয়ে অনেক টেনশনে পড়ে গেলে শুভা জানায় যে সে বিয়ে করবে না, কিন্তু তার বাবা তো এক কথার মানুষ, বিয়ে দিবে এবং তাছাড়া তারা সমাজে মুখ দেখাতে পারবে না, যে কারণে শুভাকে রাজি করায় কলকাতার একটা ছেলের সাথে বিয়ে দিতে। তো যেদিন কলকাতা যাওয়ার কথা হয় সেদিন শুভা তার বাবার পা ধরে অনেক কান্নাকাটি করে যেন তাকে কলকাতায় না নিয়ে যায়। অর্থাৎ সে বোঝাতে চায় সে এখান থেকে যাইতে চায় না, এদেরকে ছেড়ে যাইতে চায় না। তো যাওয়ার আগে শুভা প্রতাপের সাথে দেখা করে এবং তাদের যে তার যে নদীটা ছিল সে নদীর তীরে গিয়ে সে লুটে পড়ে এবং সে সকলের সাথে কথা বলে, মানে তার যারা বন্ধু ছিল সেগুলোর সাথে সবার সাথে কথা বলে। প্রতাপ এক পর্যায়ে তাকে বলেছিল যে যদি তোর বিয়ে হয়ে যায় আমাকে ভুলে যাস না। শুভা এই পর্যায়ে তার চোখে অশ্রু জল নিয়েই সেখান থেকে চলে আসে। অর্থাৎ বলতে পারো তোমরা যে শুভা এখানে প্রতাপের প্রেমে পড়ে গিয়েছিল। তো এরপরে চলে আসার পর শুভার বাবা তাকে নিয়ে কলকাতা চলে যায়। তো কলকাতা চলে যাওয়ার পর এক ছেলের সাথে তার বিয়ে ঠিক হয়। ছেলেরা তাকে দেখে এবং পছন্দ করে ফেলে, যে কারণে তাদের বিয়ে সেখানে হয়ে যাওয়ার পর শুভার বাবা মা গ্রামে চলে আসে। শুভার যে বিয়ে হয়েছে, বর কিন্তু এখনো জানে না যে মেয়েটা প্রতিবন্ধী, অর্থাৎ বাক প্রতিবন্ধী, কথা বলতে পারে না। তো এরপরে বিয়ের 1 সপ্তাহ যখন যায় তখন ছেলের পরিবার জানতে পারে যে মেয়েটি কথা বলতে পারে না। তো এগুলা জানার পরে ছেলেটি আবার দ্বিতীয় বিবাহ করে একটি ভালো মেয়ে দেখে। তো গল্পটা কিন্তু সুভার গল্পটি এই পর্যন্ত সমাপ্তি ঘটে। তো এরপরে আসা যাক কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যেগুলো তোমাদের এই শুভা গল্প থেকে পরীক্ষায় সবসময় এসে থাকে। অর্থাৎ যদি এই গল্প থেকে কোশ্চেন হয়ে থাকে তাহলে এই টপিক থেকে কোশ্চেন এসে থাকে। তো সেই টপিকগুলো হলো তোমাদের 1 নম্বরে উৎস, যে শুভা গল্পটি কোন গল্প গ্রন্থ থেকে
সংকলিত হয়েছে। তো এটি গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। পরিচয় পরিচয় সুভার পরিচয় হচ্ছে সুভাষিনী। সুভাষিনীর নামটি সুকেশিনী এবং সুহাসিনীর নামের সাথে মিল রেখে রাখা হয়েছে। শুভা পরিবারের সবচেয়ে ছোট মেয়ে। পিতার নাম বাণীকণ্ঠ, গ্রামের নাম চণ্ডীপুর, গাভীর নাম হচ্ছে সর্বশী আর পাঙ্গলি। শুভার বন্ধু ছিল প্রতাপ, যার সাথে সে ভাব বিনিময় করতো, অর্থাৎ একমাত্র মানুষই ছিল প্রতাপ যে শুভার কথা বুঝতো আর কি। তো এরপর আসা যাক শুভার গল্পের যে গাছটির কথা বলা হয়েছে সেই গাছটির নাম হলো তেঁতুল গাছ। শুক্লা দ্বাদশী অর্থ চাঁদের 12তম দিন, অর্থাৎ চাঁদের 12তম দিনকে শুক্লা দ্বাদশী বলা হয়। তো আশা করি তোমরা এই গল্পটি খুব ভালোভাবে বুঝতে পারছো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকিও। আল্লাহ হাফেজ।